আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি ইমরান হাসান শোভন। তো তোমাদের আমি আজকে চলন ও অঙ্গচালনার উপরে ক্লাস নিব। আর যারা এই মুহূর্তে দেখতেছো সবাই আমাদের এই পোস্টে রিয়্যাক্ট দিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও, আর অবশ্যই এই পোস্টটি শেয়ার করে দাও। আমি কিছুক্ষণ ওয়েট করে ক্লাসে চলে যাব। তো দেখো, আমরা একটু ওয়েট করি কয়েকজন আসার জন্য। আমাদের সাথে অনেকেই প্রায় জয়েন করে ফেলেছে। আমরা ক্লাস স্টার্ট করে দেব। অলরেডি আমরা 7 জনকে দেখতে পাচ্ছি। তো তোমরা সবাই জয়েন করে ফেলো এবং কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট বক্সে জানাও। বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আছো একটু জানতে চাই। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই আসলে। তো দেখো, প্রথমেই আমি বলি, তো আমাদের মানব কঙ্কালতন্ত্রের কথা যখনই আসবে তখন বেশ কয়েকটা টার্ম আমাদের মাথায় চলে আসবে। কঙ্কালতন্ত্রের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস, সেটা হচ্ছে অস্থি ও তরুণাস্থি। আমরা যখনই কঙ্কালতন্ত্র বলি, কঙ্কাল বলতে আমরা দুইটা জিনিসকে মিন করি। একটা হচ্ছে আমাদের বোনস, কি বললাম, বোনস বা অস্থি, আর আরেকটিকে বলা হচ্ছে আমাদের কার্টিলেজ। কার্টিলেজ বা যেটাকে আমরা তরুণাস্থি বলে থাকি। তাহলে আমাদের এই চ্যাপ্টারে প্রধান বিষয়বস্তু হচ্ছে অস্থি ও তরুণাস্থি। তো দেখো, এই কঙ্কালতন্ত্রে অস্থি ও তরুণাস্থিকে সংযুক্ত করার জন্য আরো বেশ কয়েকটা জিনিস অ্যাসোসিয়েট হিসাবে থাকে। সেই অ্যাসোসিয়েটের মধ্যে আছে আমাদের লিগামেন্ট, লিগামেন্ট থাকবে, টেন্ডন থাকবে, এবং আরেকটি জিনিস থাকে সেটা হচ্ছে জয়েন্ট। তাহলে আমরা মূলত বলতে পারি অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন ও জয়েন্ট, এগুলো নিয়েই আমাদের কঙ্কালতন্ত্র মূলত গঠিত। তো এখন আমরা আস্তে আস্তে প্রতিটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। দেখো, আমাদের সাথে এই মুহূর্তে 14 জন আছো। তো যারা আছো সবাইকে বলবো যে তোমরা একটু রিয়্যাক্ট দিয়ে দাও এবং এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। আমাদের কঙ্কালতন্ত্রের এখানে এবার আসি যে কঙ্কালতন্ত্র তো আমরা জানলাম যে মূলত কি কি জিনিস নিয়ে গঠিত। এবার আমরা এইগুলো নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলবো। তো প্রথমে একটু বলি, আমাদের কঙ্কালতন্ত্রের অনেকগুলো কাজ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদন করা, যেটাকে আমরা আরবিসি বলি। এই লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপত্তি লাভ করে? লোহিত রক্তকণিকা মূলত আমাদের যে লাল অস্থিমজ্জা থাকে, এই লাল অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে। দেখো, আমি চিত্রে এখানে যে অস্থির ভিতরে একটা লাল জিনিস দেখা যাচ্ছে, এটাই লাল অস্থিমজ্জা। এবং এই লাল অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত রক্তকণিকা উৎপাদিত হয়। প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা উৎপাদিত হয়। তো দেখো, এরপরে আমাদের এই চ্যাপ্টারে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমাদের জানতে হবে, সেটি হচ্ছে যে কঙ্কালতন্ত্রের কাজগুলো কি কি। দেখো, কঙ্কালতন্ত্রে আমাদের বেশ কয়েক ধরনের কাজ রয়েছে। এগুলোকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটাকে বলি যান্ত্রিক কাজ, আর একটাকে বলি শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক কাজ আর আরেকটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তো দেখো, যান্ত্রিক কাজের মধ্যে আমাদের কঙ্কালতন্ত্রে কি কি কাজ করে? নাম্বার 1, এটা একটা দৈহিক গঠন দেয় বা দৈহিক কাঠামো গঠন করে, দৈহিক কাঠামো দেয়। নাম্বার 2, এটা চলনে সাহায্য করে, নাম্বার 3, এটা একটা সুরক্ষা দেয় আমাদেরকে। আমাদের যে সফট টিস্যু গুলো থাকে বডিতে, সেগুলোকে সুরক্ষা দেয়। সফট টিস্যু কারা? যেমন হার্ট, লাংস, ডায়াফ্রাম, এগুলোকে কিন্তু সুরক্ষা দেওয়ার কাজটাও করে।
সংযোগ তল সৃষ্টি করা। সংযোগ তল সৃষ্টি করাও আমাদের কঙ্কাতন্ত্রের একটা যান্ত্রিক কাজ। এন্ড ফিফথ কাজ হচ্ছে লোড নেওয়া বা ভার বহন করা। দেখো আমরা কিন্তু অনেক পরিমাণে ওজন মাথায় নিতে পারি বা ভার বহন করতে পারি, তো এটা সম্ভব হয়েছে আমাদের এই চমৎকার কঙ্কাল তন্ত্র স্কেলিটন থাকার কারণে। তো দেখো এইটা আমরা জানলাম যান্ত্রিক কাজগুলো। এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তো শারীরবৃত্তীয় কাজের মধ্যে কি কি আছে এবার আমরা সেগুলো জানবো। দেখো শারীরবৃত্তীয় কাজের মধ্যে আমাদের যেটা দেখছি শারীরবৃত্তীয় কাজের মধ্যে আমাদের প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে রক্তকণিকা উৎপাদন করা। আমরা আগেই বলেছি যে কঙ্কালতন্ত্রের যে লাল অস্থিমজ্জা থাকে সেখান থেকে কিন্তু লোহিত রক্তকণিকা উৎপাদিত হয় এবং সেই পার্সেন্টেজটা কত দেখো, প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা কিন্তু উৎপাদিত হয়। সেকেন্ড কাজ, এটা কিন্তু পরোক্ষভাবে শ্রবণে সহযোগিতা করে। শ্রবণে সহযোগিতা করে। এন্ড থার্ড ওয়ান, রোগ প্রতিরোধ করতে পারে। খনিজ লবণ সঞ্চয় করে। আমরা জানি আমাদের অস্থির একটা প্রধান উপাদান কিন্তু ক্যালসিয়াম, সুতরাং খনিজ লবণ সঞ্চয় করা একটা গুরুত্বপূর্ণ কাজ। হরমোনাল কিছু নিয়ন্ত্রণ করে আমাদের অস্থি। এছাড়া আমাদের রাসায়নিক কিছু ক্রিয়াতেও কিন্তু আমাদের হাড্ডি বা এগুলো সহযোগিতা করে। এন্ড লাস্ট ওয়ান, চাপ ও আয়নিক সাম্যতা রক্ষায়ও সহযোগিতা করে। চাপ ও আয়নিক সাম্যতা রক্ষায় সহযোগিতা করে। তাহলে লক্ষ্য করো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের অস্থির যে কাজগুলো সেই কাজগুলো জেনে নিলাম। এবার আমরা জানবো কঙ্কালতন্ত্রের যে উপাদানগুলো নিয়েছিলাম সেগুলো সম্পর্কে একটু ডিটেইলস জানবো। এইগুলো মুছে দিচ্ছি, আমার মনে হয় তোমাদের লেখা হয়ে গেছে। দেখো আমরা বলছিলাম যে আমাদের কঙ্কালতন্ত্রের উপাদানের মধ্যে কি কি ছিল, অস্থি ছিল। তো প্রথমে আমরা অস্থি নিয়ে কথা বলি। তো অস্থি নিয়ে যখন কথা বলবো তখন দেখো বেশ কয়েকটা টার্ম আমাদের আসবে, সেটা হচ্ছে অস্থিটা কি আর তরুণাস্থিটা কি, এই দুইটার পার্থক্য একটু আমরা জানবো। দেখো অস্থি আর তরুণাস্থির মধ্যে তরুণাস্থিকে যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাবো, তরুণ প্লাস অস্থি। তরুণ প্লাস অস্থি, তার মানে এটার সাথেও কিন্তু অস্থি আছে, তবে সেটা তরুণ। খেয়াল করো অস্থিটা কি, অস্থিটা কিন্তু অনেক হার্ড একটা স্ট্রাকচার, শক্ত তক্ত, অর্থাৎ এটার কাঠামোটা অনেক শক্ত, সেটা হচ্ছে অস্থি। আর তরুণাস্থিটা কি, তরুণাস্থিটা কিন্তু অস্থির মতো ওরকম শক্ত অতটা না, এটা কিন্তু স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি, অর্থাৎ তুমি এই জিনিসটাকে কিন্তু মুভ করাতে পারবা বা এই জিনিসটা কিন্তু একটু সংকোচন প্রসারণ বা ইলাস্টিসিটি থাকবে। খেয়াল করো আমরা সবাই জানি যে একটা মানুষ যখন অনেক বয়স্ক হয়ে যায় তাকে কিন্তু আর নতুন ভাবে তৈরি করা যায় না, কিন্তু যার বয়স কম, বয়সে যে তরুণ, তাকে কিন্তু যে কোনো দিকে মুভ করা যায় বা মোটিভেট করা যায়, ঠিক তোমাদের মতো। তো ঠিক একইভাবে দেখো আমাদের এই যে তরুণ অস্থি, অস্থিকে কি বললাম, সেটা শক্তপোক্ত ছিল, সেটা ছিল অস্থিতিস্থাপক, অর্থাৎ অস্থিকে কিন্তু আমরা চাইলেই ঘুরাইতে পারি না, জয়েন্ট ছাড়া কিন্তু ঘোরানো সম্ভব না। বাট তরুণাস্থি যে জিনিসটা, এটা কিন্তু আমাদের স্থিতিস্থাপক। খেয়াল করে দেখো এটা কোথায় থাকে, যেমন আমরা যদি এই হাড্ডিটার কথা চিন্তা করি, এই হাড্ডিতে এই যে ব্লু কালার দেখো একটা জিনিস আমি এখানে আঁকিয়েছি, এই যে ব্লু কালারটা দেখানো যাচ্ছে এইটার মস্তকে অর্থাৎ হেডে দেখো, এই যে হেডে যে জিনিসটা রয়েছে ইলাস্টিক একটা জিনিস ব্লু কালারের, এটাই কিন্তু তরুণাস্থি। তার মানে আমরা তরুণাস্থি সম্পর্কে একটা কথা বুঝতে পারলাম, এটা কিন্তু স্থিতিস্থাপক আর অস্থি হচ্ছে অস্থিতিস্থাপক। দেখো এরপরে যে জিনিসটা আমাদের কঙ্কালতন্ত্রের উপাদানের মধ্যে ছিল সেটা হচ্ছে লিগামেন্ট, টেন্ডন। লিগামেন্ট কি, লিগামেন্ট শব্দটা যখন আসবে তখন একটা কথা মনে রাখবা, লিগামেন্ট মানে কি, বোন প্লাস বোন। কি বললাম, বোন প্লাস বোনকে বলতেছি আমি লিগামেন্ট, আর
টেন্ডনটা কি? কার্টিলেজ, সরি, বোন প্লাস মাসল। বিষয়টা কি? অর্থাৎ অস্থির সাথে অস্থির সংযোগের জন্য যে রেখা বন্ধনী থাকে সেটাকে আমরা বলি লিগামেন্ট। অস্থির সাথে অস্থির সংযোগের জন্য যে রেখা বন্ধনী থাকবে সেটাকে আমরা বলছি লিগামেন্ট। আর অস্থির সাথে পেশির সংযোগের জন্য যে সংযোগটা সেটাকে আমরা বলি টেন্ডন। তাহলে সহজে বলতে গেলে অস্থির সাথে পেশির যে সংযোগস্থল সেটাকে আমরা বলছি টেন্ডন, আর অস্থির সাথে অস্থির সংযোগস্থলের যে রেখা বন্ধনী সেটাকে আমরা বলছি লিগামেন্ট। জয়েন্টটা কি? জয়েন্টকে আমরা ইংরেজি বাংলাতে বলি অস্থি সন্ধি। অস্থি সন্ধি অর্থাৎ দুইটা জয়েন্ট যেখানে ফরমেশন ঘটে, দুইটা জয়েন্টের মধ্যবর্তী যে স্থান সেটাকে আমরা বলি জয়েন্ট। যেমন আমাদের হাতটা দেখো, এখানে এই যে হিউমেরাস আছে আর এই জায়গায় রেডিয়াস আলনা। তো এই হিউমেরাসের সাথে এই অস্থির এই জায়গায় কিন্তু একটা সংযোগ হয়েছে এবং আমরা মুভ করতে পারছি। এই সংযোগ স্থলটাকে আমরা বলছি জয়েন্ট। একইভাবে আমাদের এই জায়গাটায় কিন্তু একটা মুভ করার স্থান রয়েছে, সো এটাও একটা জয়েন্ট। এই জয়েন্টটা যেহেতু কাঁধে, এজন্য এটাকে আমরা বলি শোল্ডার জয়েন্ট। আর এটা যেহেতু কনুইতে, এজন্য এই জয়েন্টটাকে আমরা বলি এলবো জয়েন্ট। তাহলে আমরা মোটামুটি লিগামেন্ট, টেন্ডন ও পুরুনাস্থির পার্থক্যটা জানলাম। তো এগুলোর মধ্যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিগামেন্ট ও টেন্ডন। লিগামেন্ট ও টেন্ডন। সো লিগামেন্ট ও টেন্ডনটাকে আমাদের স্টার মার্ক দাও। ওকে, আমাদের সাথে আফিয়া আঞ্জুম সোনালী আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। সো তোমরা যারা দেখতেছো সবাইকে বলবো তোমরা রিঅ্যাক্ট দিয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন করে দাও এবং এই ভিডিওটা শেয়ার করে দাও। আমরা কিন্তু আজকে চলমান অঙ্গ চালনার পঞ্চম ক্লাস, আমাদের যে ফ্রি ডেমো ক্লাস চলছে তার পঞ্চম ক্লাস আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকালকে ক্লাস নিবে তোমাদের সাবরিনা মুস্তারি বৃষ্টি আপু, 2019-20 সেশনে জাতীয় মেধাবী অষ্টম। তো চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা এই জিনিসটি ইরেজ করে দিচ্ছি। দেখো, এবার আমরা জানবো যে আমাদের কঙ্কাল তন্ত্র। দেখো, আমরা সবাই জানি আমাদের মানবদেহে অস্থির সংখ্যা কতটি। আমাদের অস্থির সংখ্যা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থি থাকে 206টি, কিন্তু ভ্রূণ অবস্থায়, অর্থাৎ যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন অস্থির সংখ্যা কিন্তু আরো বেশি থাকে, তখন অস্থি থাকে 300টি। তাহলে দুইটা প্রশ্ন হতে পারে। একটি হচ্ছে পূর্ণবয়স্ক মানুষে কতটি অস্থি থাকে, সেক্ষেত্রে আনসার উইল বি 206, এন্ড ভ্রূণ অবস্থায় অস্থি কত থাকে, সেক্ষেত্রে আনসার উইল বি 300। তো তাহলে আমরা এখান থেকে এই দুইটা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা কঙ্কালকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমাদের যে কঙ্কাল গুলো আছে, সো কঙ্কাল বা অস্থি যেভাবে বলি, একটাকে আমরা বলি অক্ষীয় কঙ্কাল বা অক্ষীয় অংশ, অক্ষীয় অংশ, আর আরেকটাকে বলি আমরা উপাঙ্গীয় অংশ, উপাঙ্গীয় অংশ। তাহলে খেয়াল করো যে এই যে অস্থির দুইটা অংশ, এখন আমরা জানবো অক্ষীয় অস্থি কি কি আছে এবং উপাঙ্গীয় অস্থির মধ্যে কি কি আছে। তো দেখো, প্রথমেই আমরা একটু যাই অক্ষীয় অস্থি সম্পর্কে আমরা জানবো। টোটাল আমাদের অক্ষীয় অস্থির সংখ্যা হচ্ছে 80টি। 80টি অক্ষীয় অস্থি থাকে, আর উপাঙ্গীয় অস্থির সংখ্যা হচ্ছে 126টি। এই টোটাল আমাদের 206টি হাড়ি মানব দেহে থাকে। তো দেখো, এবার আমরা জানবো আমাদের অক্ষীয় অস্থি কি কি আছে। তো আমরা একটু আলাদা করে নিই, এটা মুছে দিলাম, শুধু অক্ষীয় অংশটুকুই আমরা রাখছি। তো অক্ষীয় অস্থিকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখো, অক্ষীয় অস্থিকে আমরা যদি ভাগে ভাগ করি তাহলে পাবো কি, এখানে থাকবে করটির অস্থি। কি বললাম? করটির অস্থি থাকবে অক্ষীয় অস্থির মধ্যে। অক্ষীয় অস্থির মধ্যে আরেকটি থাকবে হচ্ছে আমাদের মেরুদণ্ডের অস্থি। এন্ড থার্ড আমাদের বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর।
আমরা প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা ভাবে জানবো। তো প্রথমে জেনে নিই আমাদের অক্ষীয় অস্থি কারা। যে অস্থিগুলো আমাদের অক্ষ বরাবর থাকে, অর্থাৎ আমরা যে মানবদেহে যদি দেখি, এই যে মাথা থেকে যদি আমরা এদিকে শুরু করি, আমাদের এই অক্ষ বরাবর আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াই, তো আমাদের এই মাথা থেকে অক্ষ বরাবর যে অস্থিগুলো আছে সেগুলোই হচ্ছে অক্ষীয় অস্থি। তো করটির অস্থির সংখ্যা টোটাল 29টি। 29টি করটির অস্থি। আমাদের মেরুদণ্ডের কথা যদি বলি, মেরুদণ্ডের অস্থি আছে 26টি। যদিও যখন বাচ্চা অবস্থায় থাকে তখন থাকে 33টি, পূর্ণবয়স্ক হয়ে গেলে সেটা হয়ে যায় 26টি। বক্ষপিঞ্জরের অস্থির সংখ্যা আমাদের 25টি। তাহলে দেখো এই টোটাল আমাদের 80টি অস্থি অক্ষীয় কঙ্কালে রয়েছে। আবার এই করটির অস্থিগুলোকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কিভাবে? করটির মধ্যে আবার আমরা পাবো দুই ধরনের, বেশ কয়েক ধরনের অস্থি পাবো। কি কি? একটা হচ্ছে করটিকার অস্থি। কি বললাম? করটিকার অস্থি। করটিকা মানে কি? করটিকা মানে করটি প্লাস আ, করটি প্লাস আ। আর আতে জানি আমরা কি? আতে হচ্ছে 8, আতে 8। তার মানে করটিকার অস্থির সংখ্যা কতটি? 8টি। তাহলে করটির প্রথম যে অংশটা অস্থির কথা বললাম সেটা হচ্ছে করটিকার অস্থি। দেন আমরা পাবো মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি। তো মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা হচ্ছে 14টি। তাহলে আমরা 14 আর 22টি পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমাদের কানের যে হাড্ডিগুলো থাকে, কানের অস্থি, যেটাকে আমরা বলছি কর্ণাস্থি। দেখো কানের অস্থি বা কর্ণাস্থি টোটাল থাকে প্রতিটা কানে 3টা করে, 2 কান মিলায়ে 3 দুগুণা 6টা, অর্থাৎ 3 গুণ 2 ইকুয়াল টু 6টি অস্থি থাকে। এরপরে দেখো আমাদের আরেকটি অস্থি এখানে আমরা পাবো, সেটাকে আমরা বলতেছি হাইওয়েড অস্থি। কি অস্থি বলতেছি? হাইওয়েড অস্থি। হাইওয়েড অস্থি থাকে একটি। তাহলে এই টোটাল 14, 8, 6, 1 অর্থাৎ এই 29টি অস্থি নিয়ে আমাদের করটি গঠিত। তো এখানে একটা জিনিস বলি, করটি আর করটিকা এই দুইটার মধ্যে কিন্তু মিসম্যাচ হয়ে যায়। তো তখন সবসময় খেয়াল রাখবা করটিকাতে শেষে আছে আ, তার মানে করটিকা আ মানে 8, আর তাইলে করটিকা যদি 8টা হয় অবভিয়াসলি করটি হবে 29টি। তো এবার চলো আমরা আলাদা আলাদা ভাবে জানি করটিকার যে 8টি অস্থি আছে সেগুলো কি কি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো কমেন্ট বক্সে। মেডিকেল ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারো। আমি আবারও বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে দেখছো আমাকে লাইভে, তোমরা সবাই রিঅ্যাক্ট দিয়ে দাও এবং এই ভিডিওটা শেয়ার করে দাও, আর তোমার ফ্রেন্ডসদেরকে অবশ্যই মেনশন করে দাও ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সো 13 জন আছো তোমরা। তো আমি আবারও বলছি সবাই রিঅ্যাক্ট দিয়ে দাও, এবং যারা এখনো ফ্রেন্ডসদের মেনশন দাও নাই বা ভিডিওটা শেয়ার করো নাই, কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডসদের মেনশন দিয়ে দাও। তো দেখো আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট হচ্ছে আমরা বলছি কি করটিকার যে অস্থির কথা বললাম, এই করটিকার অস্থিগুলো কি কি সেই নামগুলো আমরা এখন জানবো। করটিকার অস্থি ছিল কতটি? লাস্টে আ, আ মানে 8, অর্থাৎ করটিকাতে 8টি অস্থি ছিল। এই 8টি অস্থি মূলত 6 ধরনের অস্থি নিয়ে গঠিত। কি কি সেই 6 ধরনের অস্থি? একদম সামনে যে অস্থিটা থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে অ্যারো মার্ক আমি দিয়ে রাখছি, এই যে অস্থিটা রেড কালারে দেখা যাচ্ছে একদম সামনে, এই যে কপালের যে অস্থি, এটাকে আমরা বলি ফ্রন্টাল। তাহলে একদম ফ্রন্টে যে অস্থিটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি কপালের অস্থি বা ফ্রন্টাল। এটা কি বলা হচ্ছে? কপালের অস্থি বলা হয়। তাহলে ফ্রন্টাল বা কপালের অস্থি কতটি থাকতেছে? একটি থাকতেছে, একটি থাকবে। এখন একটু বলে রাখা ভালো, এই ফ্রন্টাল বা কপালের যে অস্থিটার কথা আমরা বললাম, এটা কিন্তু দেখতে ঝিনুকের মতো। তাহলে ফ্রন্টাল অস্থিটা দেখতে কিসের মতো? ঝিনুকের মতো। আমরা একসাথে জেনে নিব জিনিসটা, তাহলে কোরিলেট করতে সুবিধা হবে। নেক্সট দেখো আমাদের তারপরে যে একটা অস্থি থাকে, এই যে ব্লু কালার আমরা একটা অস্থি দেখতে পাচ্ছি এখানে, এইটাকে আমরা বলতেছি প্যারাইটাল অস্থি। প্যারাইটাল অস্থি। তাহলে আমাদের করটিকার সেকেন্ড ফরম্যাটে যে অস্থি সেটাকে আমরা কি বলতেছি? প্যারাইটাল অস্থি। প্যারাইটাল অস্থি কয়টা থাকে? প্যারাইটাল অস্থি থাকে 2টা, দুই সাইডে 2টা, এই 2টা অস্থি থাকে প্যারাইটাল। দেখো প্যারাইটালের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, পতে প্যারাইটাল, পতে পেটের মতো। তার মানে প্যারাইটাল দেখতে কিসের মতো?
চার কোনা পেটের মতো বা প্লেটের মতো, ঠিক আছে। এখন এখানে পেটের মতো আছে, আমি যে বইটা ব্যবহার করছি, এখন এটা ভুল হতে পারে। তো চার কোনা পেট বা চার কোনা প্লেটের মতো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যারাইটাল অস্থি। নেক্সট দেখো আমরা তারপরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একদম এই শেষে একটা রেড কালারের অস্থি দেখতেছো, এই ব্লু কালারটা ছিল প্যারাইটাল, অর্থাৎ আমাদের এই যে হাড্ডিটা দেখাচ্ছে আমি, এই একটা প্যারাইটাল দুইটা। এইখানে দেখো আমাদের একদম পেছনের দিকে এই যে অস্থিটা আমরা দেখতে পাচ্ছি, আমি হাত দিয়ে মার্ক করেছি আমার মাথায়, এইটাকে আমরা বলতেছি অক্সিপিটাল। কি বলতেছি? অক্সিপিটাল। তাহলে অক্সিপিটাল অস্থির সংখ্যা কতটি? অক্সিপিটাল অস্থির সংখ্যা হচ্ছে একটি। আমি এখানে একটু মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্যারাইটাল, দিস ইজ ফ্রন্টাল। তাহলে অক্সিপিটাল অস্থির সংখ্যা কতটি? অক্সিপিটাল অস্থির সংখ্যা একটি। তো অক্সিপিটাল দেখতে কিসের মতো? অক্সিপিটাল দেখতে খোলসের মতো। অক্সিপিটাল কিসের মতো? এটা দেখতে খোলসের মতো। তাহলে আমরা কিন্তু একই সাথে জেনে যাচ্ছি অস্থিগুলো কয়টা করে থাকে এবং অস্থিগুলো দেখতে কিসের মতো। তাহলে আমরা কি পাইলাম? ফ্রন্টাল পাইলাম, প্যারাইটাল পাইলাম, অক্সিপিটাল পাইলাম, দেন টেম্পোরাল। টেম্পোরাল, টেম্পোরাল, টেম্পোরাল দেখো এই যে অস্থিটা আমাদের দেখতে পাচ্ছি কানের কাছে, যে অস্থিটা এই যে এটাকে আমরা বলি টেম্পোরাল। তাহলে কানের কাছে এই সাইডে যদি একটা থাকে, অবভিয়াসলি এই সাইডেও আরেকটা থাকবে। তার মানে টেম্পোরাল অস্থি থাকবে কয়টা? দুইটা। টেম্পোরাল অস্থি থাকবে দুইটা। এই টেম্পোরাল অস্থি কিন্তু চার কোনা। টেম্পোরাল অস্থি কত কোনা? চার কোনা বা চার অংশে বিভক্ত টেম্পোরাল অস্থি। এরপরে দেখো আরেকটা অস্থি আছে যেটাকে আমরা বলি স্ফেনয়েড। কি বলি? স্ফেনয়েড। স্ফেনয়েড। তাহলে স্ফেনয়েডের লাস্টে স্ফেনয়েড কয়টা থাকে বলো তো আমাদেরকে? স্ফেনয়েড কিন্তু থাকে একটা। তাহলে স্ফেনয়েড থাকতেছে একটা। স্ফেনয়েডের শেষ ওয়ার্ডটা কি? শেষ বর্ণটা ড। ডতে ডানা। ডতে কি? ডানা। তার মানে স্ফেনয়েড অস্থি দেখতে ডানার মতো। এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমরা বলি এথময়েড। 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 এথময়েড অস্থির সংখ্যা হচ্ছে একটি এবং এথময়েডে অনেকগুলো ছিদ্র থাকে, এরকম যারা যারা এরকম অনেকগুলো ছিদ্র থাকে। এইজন্য এথময়েডটাকে আমরা বলি দেখতে ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো। কিসের মতো? এথময়েড দেখতে হচ্ছে ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো। তাহলে দেখো আমরা করটিকার যে আটটি অস্থি সেই সম্পর্কে জেনে গেলাম। তো এখানে একটু বলে রাখা ভালো, করটিকাতে আটটি অস্থি হলেও এখানে অস্থি আছে টোটাল কত ধরনের? 6 ধরনের অস্থি আছে। কারণ সবগুলো অস্থি একটা করে, শুধুমাত্র আমাদের প্যারাইটাল ও টেম্পোরাল এইগুলো হচ্ছে জোড়ায় জোড়ায়। তো এখানে একটু আমি বলে রাখি কোনটা দুইটা থাকবে এটা নিয়ে যদি এর মধ্যে কনফিউশনে পড়ে যাও, সবসময় মনে রাখবা করটিকাতে দুইটা অস্থি তারাই থাকবে যাদের নামে র বর্ণ আছে। যাদের নামে র বর্ণ আছে করটিকার মধ্যে তাদের সংখ্যা 2। দেখো এখানে প্যারাইটালে র আছে, রাইট? তার মানে এটা 2। দেখো টেম্পোরালে র আছে, তার মানে এটা 2। বাকি যে অস্থিগুলো দেখো এখানে দেখাচ্ছি আমরা, ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, এদের কারোতেই র নাই। তার মানে এটা খেয়াল রাখবা 2 মানে র। তাইলে যদি আমাদের করটিকার অস্থিতে র থাকে তার মানে ধরে নিব সেই অস্থির সংখ্যা 2টা আর বাকিগুলো সবার একটা করে। সো আমরা করটিকার অস্থিগুলো জেনে ফেললাম। এবার আমরা জানবো হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থিগুলো। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, আমার মনে হয় তোমাদের সবার নোটস করা হয়ে গেছে এবং তোমরা অবশ্যই খাতাগুলো তোলো। জাস্ট মিনিট। এই যে আছে কানুজামান, এই কানুজামান, তাহলে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। এবার আমরা জানবো মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে। একটু ক্লিয়ার? এবার মুখমণ্ডলীয় অস্থি নিয়ে আমরা কথাবার্তা বলবো। দেখো মুখমণ্ডলীয় অস্থি আমরা আগেই বলেছি সেটা সংখ্যা হচ্ছে 14টা। এখন এই 14টা অস্থি কারা কারা সেটা সম্পর্কে আমরা একটু জানবো। মুখমণ্ডলীয় অস্থি কতটি? 14টি। তো চলো আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি কি কি আছে
একদম প্রথমেই যদি আমরা বলি সেটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা, এই ম্যাক্সিলা আছে আমাদের দুইটি। কয়টি? দুইটি অস্থি আছে ম্যাক্সিলা। এরপরে আছে কি আমরা পাবো ম্যান্ডিবল। এখানে একটু বলে রাখি, ম্যাক্সিলাকে বলা হয় জোড় অস্থি। কেন জোড় অস্থি বলি? কারণ সংখ্যায় দুইটা, এই জন্য বলতেছি জোড়া অস্থি। ম্যাক্সিলাকে বলতেছি কি? জোড়া অস্থি। এখানে একটু বলে রাখা ভালো, দেখো ম্যাক্সিলা কই? এই যে আমাদের এই যে এই অংশটুকু দেখতেছে, এটা হচ্ছে ম্যাক্সিলা। আর আমাদের মাঝখানে কি একটা বিভেদ আছে, দেখো মাঝখানে একটা বিভেদ আছে না? তার মানে এই একটা ম্যাক্সিলা, এই একটা ম্যাক্সিলা। তার মানে টোটাল ম্যাক্সিলার সংখ্যা কতটি? টোটাল ম্যাক্সিলার সংখ্যা হচ্ছে দুইটি। সো ম্যাক্সিলা দুইটি। দেন আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ না, এই হচ্ছে ম্যাক্সিলা, এই একটা দুইটা। আর নিচে যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে চোয়াল, এই যে এটাকে আমরা বলতেছি ম্যান্ডিবল। ম্যান্ডিবল, তাহলে ম্যান্ডিবল কয়টা দেখো তো? ম্যান্ডিবল কিন্তু একটাই। সো আমাদের মুখমণ্ডলীয় অস্থির মধ্যে ম্যাক্সিলার পরেই পাবো আমরা ম্যান্ডিবল। এবং সংখ্যায় কতটি? ম্যান্ডিবল সংখ্যা হচ্ছে একটি। তাহলে আমরা ম্যাক্সিলা গেল, ম্যান্ডিবল গেল। ম্যান্ডিবলের ক্ষেত্রে বলে রাখা ভালো, এটা দেখতে কিসের মতো? এটা কিন্তু ইউ আকৃতির, এটা অনেকটা ইউ এর মতো ইংরেজি। দেন দেখো আমাদের এখানে আছে কি জাইগোমেটিক অস্থি। জাইগোমেটিক অস্থি, জাইগোমেটিক অস্থি। জাইগোমেটিক অস্থি কি? এটা সংখ্যা থাকবে দুইটি এবং এরা কি চার কোণা। জাইগোমেটিক অস্থি গুলো দুইটি থাকবে সংখ্যায় এবং আকৃতিতে এরা দেখতে কিসের মতো? চার কোণা থাকবে। জাইগোমেটিকের পরে আমরা পাবো কি আয়তাকার নেজাল অস্থি। নেজাল অস্থি, নেজাল অস্থি। নেজাল অস্থির সংখ্যা থাকবে দুইটি এবং এরা কিসের মতো দেখতে? এরা দেখতে আয়তকার। সো দুইটি নেজাল অস্থি দেখতে হচ্ছে আমাদের আয়তকার। এরপরে আমরা পাবো ইনফিরিয়র নেজাল কঙ্কা। ইনফিরিয়র নেজাল কঙ্কা, এই অস্থি সংখ্যাটা, এটার সংখ্যা হচ্ছে আমাদের দুইটি। ইনফিরিয়র নেজাল কঙ্কা আমরা পাবো দুইটি। দেখো এরপরে আমাদের আছে কি ল্যাক্রিমাল অস্থি। ল্যাক্রিমাল অস্থি, ল্যাক্রিমাল অস্থি। ল্যাক্রিমাল অস্থি কয়টা? এটাও দুইটি, এটাও দুইটি। এটা দেখতে কিসের মতো? খাদ ও ঝুটি সম্বলিত। খাদ ও ঝুটি সম্বলিত অস্থিটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। এখানে একটু বলে রাখি, আমাদের চোখের এই কাছাকাছি জায়গায় থাকে। চোখে কিন্তু একটা গ্ল্যান্ড আছে যেটাকে আমরা বলি ল্যাক্রিমাল গ্ল্যান্ড, অশ্রু গ্রন্থি। তো ওই অশ্রু গ্রন্থির কাছে কিন্তু এই ল্যাক্রিমাল অস্থিটা থাকে। তাহলে আমরা ল্যাক্রিমাল পাইলাম। এরপরে পাবো আমরা কি ভোমার এন্ড প্যালাটাইন। ভোমার এন্ড প্যালাটাইন। দেখো ভোমার, ভোমার থাকবে কয়টা? ভোমার থাকবে একটি। ভোমার কয়টা? একটি। এন্ড লাস্ট ওয়ান যেটাকে আমরা বলতেছি প্যালাটিন অস্থি। প্যালাটিন অস্থি। তো এই ভোমার দেখতেও কিন্তু চার কোণা। ভোমার দেখতেও কি চার কোণা। এন্ড লাস্ট যে অস্থিটা মুখমণ্ডলী, সেটাকে আমরা বলতেছি প্যালাটিন অস্থি। কি অস্থি? প্যালাটিন অস্থি। প্যালাটিন অস্থি থাকতেছে আমাদের দুইটি। প্যালাটিন অস্থি কয়টি? দুইটি। এবং এই প্যালাটিন অস্থি মূলত অনুলম্ব প্লেটে গঠিত হয়। কিসে গঠিত হয়? অনুলম্ব প্লেটে গঠিত হয় প্যালাটিন অস্থিটা। অনুলম্ব প্লেট। এখন এখানে দেখো 14টা অস্থি মূলত 8 ধরনের অস্থি নিয়ে গঠিত। এই 14টা কত ধরনের? 8 ধরনের। এইখানে সবাই কিন্তু সংখ্যায় দুটি করে। আমাদের মুখমণ্ডলীয় অস্থি প্রত্যেকেই জোড়ায় জোড়ায়, শুধুমাত্র দুইটা ছাড়া। কে কে সেই দুইটা? একটা হচ্ছে আমাদের এই ম্যান্ডিবল আর একটা হচ্ছে ভোমার। তাহলে ম্যান্ডিবল ও ভোমার শুধুমাত্র একটা করে, আর বাকি যত মুখমণ্ডলীয় অস্থি আছে সবাই কিন্তু সংখ্যায় দুটি করে। তাহলে কিন্তু কোনটা কয়টা এটা আমাদের মনে রাখতে আর অসুবিধা থাকবে না। তাহলে আমরা মুখমণ্ডলীয় 14টা অস্থি জেনে ফেললাম। আমরা প্রথমে করটিকার 8টি জেনেছি, তাহলে 22টা কিন্তু আমাদের করটি 29টির মধ্যে জানা হয়ে গেল। এখন বাকি থাকবে আর 7টি অস্থি। তো চলো আমরা সেই 7টি অস্থি সম্পর্কে জানবো। সবাইকে বলছি যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছো, সবাই ভিডিওটি লাইক বা রিয়্যাক্ট দিয়ে দাও এবং তোমরা তোমার ফ্রেন্ডসদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। আমরা আমাদের পঞ্চম ডেমো ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আর আগামী দিন ডেমো ক্লাস নেবেন তোমাদের সাবিনা মুস্তারি বৃষ্টি আবু, 2019-20 সেশনে জাতীয় মেধাবী অষ্টম, এখন সে ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী। তো এবার চলো আমরা একটু সামনের দিকে যাই। যেহেতু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি আমাদের 22টা, এখন আমরা জানবো কর্নার স্কিম, অর্থাৎ করটিকার যে
করটির বাকি যে কর্ণাস্থি আছে সেটা নিয়ে আলোচনা করবো। কর্ণাস্থি কয়টা? আমি আগেই বলছি 6টা। 6টা মানে কিন্তু 3 গুণ 2। 3 গুণ 2 কেন? আমাদের কান হচ্ছে 2টা, তার মানে প্রতি কানে কানের অস্থি থাকে 3টা করে, টোটাল 3 গুণ 6। এখন এই 6টা অস্থি কি কি নামের? দেখো আমরা একটু যদি বলি, এটা হচ্ছে ম্যালিয়াস। কি? ম্যালিয়াস। দেন ইনকাস, and last one stapes. তাহলে আমরা কিন্তু এই 3টা অস্থির নাম জেনে ফেললাম কানে। এই বিন্দুগুলা 2 অর্থাৎ 6টি অস্থি। এখন এখানে একটু বলে রাখা ভালো, এগুলোর আকৃতি কি সেটা আমাদের জানতে হবে। ম্যালিয়াস দেখতে হাতুড়ির মতো। ম্যালিয়াস দেখতে কিসের মতো? হাতুড়ির মতো। ইনকাস কি? ইনকাস দেখতে নেহাইয়ের মতো। নেহাইয়ের মতো। এন্ড স্টেপিস দেখতে কিসের মতো? ত্রিকোণাকার। ত্রিকোণাকার। বা এটার আরেকটা বলি আমরা, ঘোড়ার জিনের পাদানির মতো দেখতে। ঘোড়ার জিনের পাদানির মতো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কানের 3 গুণ 6টা অস্থি। তো এখন আমরা একটু কথা জেনে নিই, এই স্টেপিসের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা আমাদের বডিতে যে 206টি হাড়ি থাকে, এই 6টি হাড়ির মধ্যে সবথেকে ছোট অস্থি, অর্থাৎ ক্ষুদ্রতম অস্থি কোনটি? ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। তো যখন আমরা ক্ষুদ্রতম অস্থির নাম জানবো, তখন অবভিয়াসলি সাথে সাথে আমাদের জেনে নিতে হবে আমাদের বৃহত্তম অস্থি কোনটা, বা সবথেকে লম্বা বা সবথেকে বড় অস্থি কোনটা। সবথেকে লম্বা বা সবথেকে বড় অস্থি কোনটা? অবভিয়াসলি এটা জানো, সবথেকে বড় অস্থি আমরা বলি ফিমারকে। আর ক্ষুদ্রতম কোনটা? কানের যে স্টেপিস থাকে, যেটা দেখতে কিসের মতো? ত্রিকোণাকার বা ঘোড়ার ডিমের পাদানির মতো। ফাইন। ভাইয়া ক্লাস কি আগে হয়েছে? ক্লাস আমাদের আগে 4টা ক্লাস আছে অন্য বিষয়ের উপরে, ঠিক আছে? আর চলতো অঙ্গ চলনের আজকে এই প্রথম ক্লাস। আফসানা দোলা কি বলতেছো? আমি একটু কমেন্ট গুলো পড়ি। ক্লাসটা ভালো লাগলো, ধন্যবাদ। আচ্ছা, তোমরা ক্লাসে সবাই একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ আমাদের এই মেগা ক্লাস চলতে থাকবে এবং আমরা এই চ্যাপ্টারটাকে একদম কি বলা যাইতে পারে যে ভেঙে চুরে খেয়ে ফেলবো। ভেঙে চুরে খেয়ে ফেলে কি বোঝো? অর্থাৎ একদম ক্লিয়ার করে যাবো কনসেপ্ট। তো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের পরে যারা ক্লাসটি করতেছো, তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না চলন অঙ্গ চলন নিয়ে। দিস ইজ গোইং টু বি ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস এভার। তো দেখো আমরা এটা জানলাম, এবার আমরা কি জানবো? আমাদের কিন্তু করটিকার অস্থি সম্পর্কে জানা হয়ে গেছে। করটির অস্থি সম্পর্কে জানা হয়ে গেছে। ও আরেকটা অস্থি ছিল করটি, যেটা আমরা বলতেছি হাইওয়েট অস্থি, রাইট? তো এই হাইওয়েট অস্থি কয়টা? হাইওয়েট অস্থি একটাই। সো এটাকে আমাদের আলাদাভাবে কিছু বলার নেই, জাস্ট এটা জেনে রাখো। হাইওয়েট অস্থির সংখ্যা কয়টি? হাইওয়েট অস্থির সংখ্যা হচ্ছে একটি। দ্যাটস ইট। সো এবার আমরা জানবো আমাদের মেরুদণ্ডের যে অস্থিগুলো সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আবার বলছি, তোমরা যারা লাইভ দেখতেছো সবাই রিঅ্যাক্ট দিয়ে দাও, এবং যারা এখনো ভিডিওটিতে তোমার ফ্রেন্ডসদের মেনশন দাও নাই, মেনশন করে দাও সবাইকে, আর প্লাস ভিডিওটা শেয়ার করে দাও। আর একটু আমাকে জানাও তোমরা কে কোন জেলা থেকে আমাকে দেখছো, কে কোন জেলা থেকে দেখছো। প্রথমে আমি বলি, মেরুদণ্ডের অস্থির সংখ্যা আসলে 33টি। কতটি? 33টি। কতটি? 33। কিন্তু যখন আমরা পূর্ণবয়স্ক হয়ে যাই, তখন এই 33টা কিছু জোড়াতালি লেগে 26টা হয়ে যায়। আমরা তো সবাই জানি যে ছোট মানুষ কিন্তু বেশি লাফালাফি করে, তো যাদের হাড্ডি বেশি তারা বেশি লাফালাফি করবে না। তো ছোট মানুষের যেহেতু মেরুদণ্ডের হাড্ডি বেশি থাকে, সুতরাং তারা এই জন্য বেশি লাফালাফি করে। আর বড় মানুষের যেহেতু হাড্ডির সংখ্যা তখন কমে কতটা হয়ে যায়? 26টা হয়ে যায়, এই জন্য তারা কম লাফালাফি করে। চমৎকার কিন্তু লজিক, তাই না? তো চলো আমরা এখন একটু জানবো এই যে মেরুদণ্ডের 33টি অস্থি, এই 33টি অস্থিগুলো সম্পর্কে একটু জানবো। তো আমরা একটু নামগুলো লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং কয়টা সংখ্যা এটা কিন্তু আমাদের খুব কষ্ট করে মুখস্থ করতে হবে না, দেখবো আমরা একটা ছন্দের মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারবো। আমাদের এখানে আছে সার্ভাইকাল অস্থি থাকে একটা, দেন থোরাসিক অস্থি থাকে, এখানে লাম্বার অস্থি থাকে, এখানে স্যাক্রাল অস্থি থাকে, এবং লাস্টে কি থাকে? কক্কিজিয়াল বা কক্কিক্স অস্থি, কক্কিক্স, রাইট? এই হচ্ছে আমাদের টোটাল 5 ধরনের কোষেটুকা নিয়ে আমাদের এই মেরুদণ্ডের 33টি অস্থি গঠিত হয়।
তো এখন সার্ভাইকালকে বাংলায় বলা হয় গ্রীবাদেশীয়, এটা একটু মনে রাখবা। গ্রীবা মানে কি ঘাড়, যেহেতু এই কশেরুকাগুলো এই ঘাড়ের কাছে থাকে এই জন্য সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা বলা হয় এই কশেরুকাগুলোকে। তো এখন দেখো সার্ভাইকালে কি দিয়ে শুরু, দেখো তো সার্ভাইকাল শুরু হচ্ছে কি সা দিয়ে, সার্ভাইকাল শুরু কি দিয়ে সা, লুক সাথে কি, সাথে হচ্ছে সাত, সাথে সাত, তার মানে সার্ভাইকাল অস্থি সংখ্যা কতটি, 7টি। চমৎকার না? দেন দেখো থোরাসিক, থোরাসিক শুরু কি দিয়ে টি, টি তে হচ্ছে 12, টি তে 12, সো 12 মানে কত 12, তার মানে থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে 12টি বা 12টি। এবার আসি স্যাক্রামে যাই। আচ্ছা আমাকে বলো তো এস ইংরেজি কোন অঙ্কের মতো দেখতে বলো তো? আমরা যে ইংরেজি 1 2 3 4 বলি না, 1 2 3 4 5, তো ইংরেজি কোনটার মতো এস দেখতে বলো তো? আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো, এস কিন্তু দেখতে অনেকটা 5 এর মতো। এস দেখতে কিসের মতো? 5 এর মতো। তাহলে স্যাক্রাল যেহেতু এস দিয়ে শুরু এবং এস যেহেতু দেখতে 5 এর মতো, তার মানে স্যাক্রাল কশেরুকার সংখ্যা হবে কতটি? স্যাক্রাল কশেরুকার সংখ্যা তোমরা ঠিকই ধরেছো, হবে 5টি। তার মানে স্যাক্রাল যেহেতু এস 5 এর মতো দেখতে, সো স্যাক্রাল কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। দেন দেখো ককিক্স, কি বললাম? ককিক্স, ককিক্সে দেখো ক কতটি আছে বলো তো? একটু ভালো করে বলো তো। এখানে একটা ক, এই জায়গায় আরো দুইটা, এখানে আরেকটা, রাইট? তাইলে আমাদের টোটাল ককিক্সে ক আছে কতটি দেখো তো? ককিক্সে ক আছে 4টি, 4টা ক আছে। যেহেতু ককিক্সে 4টা ক আছে, তার মানে ককিক্স সংখ্যা হচ্ছে 4টি। ককিক্স সংখ্যা কয়টি? ককিক্স 4টি। তো এখন আমরা সবাই জানি মেরুদণ্ডের কশেরুকার সংখ্যা হচ্ছে মোট 33টা। তো এখন এখানে আমরা কতটি পেয়েছি দেখো তো? 7 আর 19 আর 24 আর 4 28টি, রাইট? তাহলে 28টি পেয়েছি। আমাদের হওয়ার কথা ছিল কতটা? 33টা না? তাহলে 28 থেকে যদি 33 বিয়োগ করি, 33 থেকে 28, তাহলে বাকি থাকে কত? 5। তাহলে এখন দেখো আমরা কিন্তু নাম্বার কশেরুকার সংখ্যা কতটি সেটি কিন্তু এখনো বলিনি। তাহলে নিশ্চয়ই তোমরা স্বাভাবিক অঙ্ক করে বুঝতে পারছো, যদি 28টা থাকে আর বাকি থাকে নাম্বার, তাহলে নাম্বারের সংখ্যা কতটি হবে? অবভিয়াসলি নাম্বারের সংখ্যা হবে 5টি। দেখো আমাদের মুখস্থ না করেও এই মেরুদণ্ডের কশেরুকার সংখ্যা কোনটি কতটি হবে আমরা কিন্তু জাস্ট একটু টেকনিক এন্ড ট্যাকটিক্স ফলো করলেই আমরা বুঝতে পারবো। এবং আমি তোমাদেরকে একটু জানাই, আমাদের যে আসন্ন মেডিকেল, প্রি মেডিকেল ও সেকেন্ড টাইম ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, সেই কোর্সে কিন্তু আমরা প্রতিটি বিষয় এরকম টেকনিক এবং ট্যাকটিক্স এর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমাদের টিচিং প্ল্যানে আছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের জাতীয় মেধায় 1 থেকে 10 এর মধ্যে থাকা ভাইয়া ও আপুরা। সো বেস্ট টিচার, বেস্ট স্টাডি ইনশাআল্লাহ তোমরা উপভোগ করতে পারবে। তো চলো তাহলে আমরা কিন্তু এখানে মেরুদণ্ডের যে কশেরুকার সংখ্যা সেগুলো কিন্তু জেনে ফেললাম। দেখো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। আমাদের এখান থেকে মোটামুটি আমরা মেরুদণ্ডের কশেরুকার সংখ্যাগুলো জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। আমরা আগেই বলেছিলাম আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে ছিল কি? করটি, মেরুদণ্ড ও বক্ষপিঞ্জর। তাহলে এখন আমরা এবার বক্ষপিঞ্জরের অস্থিগুলো সম্পর্কে জানবো। তোমাদের আবারও বলছি, যারা তোমরা লাইভ দেখছো কাইন্ডলি রিঅ্যাক্ট দিয়ে দাও এবং এই ভিডিওটা শেয়ার করে দাও। সবাই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করে দাও, কারণ তোমরা যত বেশি রিঅ্যাক্ট দিবে আমার ক্লাস নিতে তত বেশি ভালো লাগবে। ঠিক আছে? দেখো এবার আমরা জানবো যে বক্ষ অস্থি চক্রে যে অস্থিগুলো আছে, বক্ষপিঞ্জরের অস্থি, সেগুলো সম্পর্কে জানবো। বক্ষপিঞ্জর আমরা বললাম রাখিব তোরে বুকের পিঞ্জরে, তো সেই পিঞ্জর অর্থাৎ বক্ষপিঞ্জর। তাহলে এই বক্ষপিঞ্জর সম্পর্কে কিন্তু জানতে হবে অবভিয়াসলি। বক্ষপিঞ্জরে আমাদের টোটাল অস্থি সংখ্যা কয়টা? বক্ষপিঞ্জরে আমাদের টোটাল অস্থি থাকে 25টি। কি কি? একটা স্টারনাম থাকে, একটা কি থাকে? স্টারনাম থাকে। কি বললাম একে? একটা স্টারনাম। আর 24টা পরশুকা থাকে। কতটা? 24টা পরশুকা থাকে। ঠিক আছে? তাহলে এই টোটাল 25টা। এখন তোমাদের মনে হতেই পারে ভাইয়া আপনি 24টা সরাসরি লিখতেই পারতেন, 12 গুণ 2 কেন দিলেন? বিকজ এটা আসলে 12 জোড়া থাকে। অর্থাৎ এই যে আমাদের বডির এই সাইডে 12টা আর এই সাইডে 12টা থাকে জোড়ায় জোড়ায়, এই জন্য আমরা এটাকে 12 গুণ 2 দ্বারা দেখিয়েছি। তাহলে টোটাল পরশুকা 24টি এবং স্টারনাম 1টি, অর্থাৎ বক্ষপিঞ্জরের অস্থি সংখ্যা কত কি? 25টি। স্টারনাম সম্পর্কে আমরা একটু বলি। স্টারনামের আবার বেশ কয়েকটি অংশ থাকে। স্টারনামের বেশ কয়েকটি অংশ থাকে। আমরা একটু লক্ষ্য করি, স্টারনামে আমাদের 3টি অংশগুলোতে পেয়ে থাকি। স্টারনাম যদি আমি দেখি, আমি খুব একটা ভালো চিত্র আঁকাই না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকাচ্ছি।
স্টার্নাম যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো স্টার্নামের তিনটা পার্ট থাকে। কি কি কয়টা পার্ট? তিনটা পার্ট থাকে। একদম উপরে যদি তোমরা দেখো যে উপরের যে অংশটা আমরা এখানে এঁকেছি, এই যে অংশটা ত্রিকোণাকার না অনেকটা? ইয়েস, এটা কিন্তু দেখতে অনেকটা ত্রিকোণাকার, রাইট? এই যে ত্রিকোণাকার পার্টটা আমাদের দেখতে পাচ্ছ, এই ত্রিকোণাকার যে পার্ট, এটাকে আমরা বলতেছি ম্যানুব্রিয়াম। কি বলতেছি? ম্যানুব্রিয়াম। তাইলে আমাদের স্টার্নামের কিন্তু তিনটা অংশ। কয়টা? তিনটা অংশ থাকে স্টার্নামের, তিনটি অংশ থাকে। তো তিনটি অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে ম্যানুব্রিয়াম। দেন দেখো এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত যে পোরশনটা আমরা লক্ষ্য করছি, এই যে পোরশন, এটাকে আমরা বলি বডি। কি বলতেছি? বডি। বডি বা তোমাদের বইয়ে দেখো বাংলায় লেখা আছে দেহ। এবং লাস্টে দেখো একটা ছোট্ট একটা অংশ বাকি রয়েছে, সেটাকে আমরা বলতেছি জিফয়েড প্রসেস। কি বলতেছি? জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস। এখানে বলে রাখা ভালো, এই ম্যানুব্রিয়ামটা দেখতে কিসের মতো? এটা কিন্তু ত্রিকোণাকার। এটা কয়কার? ত্রিকোণাকার ম্যানুব্রিয়াম দেখতে। এবং এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, এই ম্যানুব্রিয়ামের সাথে দেহ, এই জায়গায় একটা খাস বা কোণ তৈরি করে। ম্যানুব্রিয়ামের সাথে দেহ আমাদের এখানে একটা সূক্ষ্ম কোণ তৈরি করবে। কি কোণ তৈরি করবে? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি? অর্থাৎ তোমার সেটা 90 ডিগ্রির কম হবে, সেটাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ তৈরি করবে। এবং এখানে আরেকটি জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমাদের এমসিকিউ তে মাঝে মধ্যেই থাকে, এই জায়গাটা একটা খাস থাকে, তুমি হাত দিলেও পাবা। তোমার এই জায়গাটা যদি এখানে হাত দাও, তুমি একটা খাস পাবা। এই যে এখানে যে খাসটা পাচ্ছ, এটাকে বলা হয় নচ। এবং এই নচটার নাম হচ্ছে জুগুলার নচ। এইরকম একটা জায়গায় একটা খাস পাবা, তো সেই নচটাকে আমরা বলতেছি কি নচ? জুগুলার নচ। জুগুলার নচ। এটার একটা গুরুত্ব আছে, এখান থেকে আমরা রিবস কাউন্ট করি। অর্থাৎ আমাদের যে রিবস কি? রিবস হচ্ছে পরশুকার, ইংরেজিতে রিবস বলা হয়। তো এই রিবস কত নম্বর রিবস সেটা কাউন্ট করার জন্য আমরা এই জুগুলার নচকে ব্যবহার করে থাকি। তো তাহলে আমরা দেখো এখান থেকে যে স্টার্নাম, স্টার্নামের তিনটি অংশ থাকে। কি কি? ম্যানুব্রিয়াম, বডি এন্ড জিফয়েড প্রসেস। ম্যানুব্রিয়াম আবার বডির সাথে আমাদের একটি সূক্ষ্মকোণ স্থাপন করছে। ম্যানুব্রিয়ামের ওখানে একটা খাস থাকে, যে খাসটাকে আমরা বলছি জুগুলার নচ। সো স্টার্নাম সম্পর্কে এতটুকু জানলেই চলবে। এবার আমরা জানবো আমাদের পরশুকা সম্পর্কে। দেখো দেখো পরশুকা অনেকটা এরকম টাইপের দেখতে, ঠিক আছে? দেখবা এর আবার এই জায়গায় এরকম একটা কিছু আছে, অর্থাৎ আমরা যদি হিসাব করি এই টাইপ, ঠিক আছে? আমি খুব ভালো আঁকাতে পারি না, আগেই বলেছি, সো সরি ফর দ্যাট। এই যে পরশুকা দেখলাম, এটা একটা পরশুকার চিত্র। তো পরশুকার ক্ষেত্রে মাথায় রাখবে, এটা কিন্তু একটা বাঁকানো অস্থি। এটা বাঁকানো অস্থি। এবং এই জায়গাটা লক্ষ্য করো, লাস্টে যে ব্লু কালার দিয়ে দিয়েছি, এটা দ্বারা বোঝাচ্ছি তরুণাস্থি। তার মানে পরশুকার শেষে কিন্তু তরুণাস্থি সংযুক্ত থাকে। পরশুকার শেষে তরুণাস্থি সংযুক্ত থাকে। এবং এখানে বলে রাখা প্রয়োজন, এই যে অংশটি দেখতে পাচ্ছ, এই জায়গাটায় খেয়াল করে দেখো, এই জায়গাটা কিন্তু আমাদের টোটাল 12 জোড়া পরশুকা থাকে। কত জোড়া? 12 জোড়া পরশুকা থাকে। এর মধ্যে এই 12 জোড়া পরশুকার মধ্যে প্রথম যে 7 জোড়া পরশুকা, আমি আবারও বলছি, প্রথম যে 7 জোড়া পরশুকা, সেগুলাকে আমরা বলি প্রকৃত পরশুকা। প্রথম 7 জোড়াকে কি বলছি আমরা? প্রকৃত পরশুকা বলছি বা আসল পরশুকা। আর পরবর্তী যে শেষ 5 জোড়া, শেষ যে 5 জোড়া থাকে, সেই 5 জোড়াকে আমরা বলি নকল বা অপ্রকৃত পরশুকা। কি বলতেছে এটাকে? নকল পরশুকা বলছি। এখন তোমাদের মনে প্রশ্নই আসতেছে, ভাইয়া আসল পরশুকা কি আর নকল পরশুকা কি, বা কেনই বলছি? তো জেনে রাখো, যে 7 জোড়া, প্রথম 7 জোড়া পরশুকা থাকে, এগুলো কিন্তু স্টার্নামের সাথে সংযুক্ত থাকে। আই রিপিট, প্রথম 7 জোড়া পরশুকা স্টার্নামের সাথে সংযুক্ত থাকে। তো যে পরশুকাগুলো স্টার্নামের সাথে সংযুক্ত থাকে, সেই পরশুকাকে বলা হয় প্রকৃত বা আসল পরশুকা। তো যেহেতু প্রথম 7 জোড়া পরশুকা স্টার্নামের সাথে সংযুক্ত থাকে, এই জন্য প্রথম 7 জোড়াকে বলা হয় প্রকৃত পরশুকা। আর পরবর্তী যে 5 জোড়া, সেটা কিন্তু স্টার্নামের সাথে সংযুক্ত থাকে না, এই জন্য এদেরকে আমরা বলি অপ্রকৃত বা নকল পরশুকা। তো এই অপ্রকৃত বা নকল পরশুকার মধ্যে আবার যে 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর জোড়ার যে পরশুকা, আবারও বলি
8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর জোড়ার যে পরশুরা, তারা তিনজন আবার সংযুক্ত হয়ে একটা বাঁকানো তীরের মতো জিনিস গঠন করে, বাঁকানো ধনুকের মতো একটা কিছু গঠন করে। তো এই জন্য 8, 9 এবং 10 মিলে আমরা যে জিনিসটা গঠিত হয় সেটাকে আমরা বলি কোস্টাল আর্চ। 8, 9 এবং 10 মিলে যেটি গঠিত হয় সেটাকে আমরা বলি কোস্টাল আর্চ। তাহলে খেয়াল করো, এই নকল পরশুরার মধ্যে আবার 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর নকল পরশুরাকে বলা হচ্ছে বা এরা মিলে গঠন করছে কোস্টাল আর্চ। এই তিনটা কিন্তু একসাথে সংযুক্ত থাকে। এবার বাকি থাকলো 11 নম্বর ও 12 নম্বর। এই 11 এবং 12 নম্বর যে পরশুরা, এরা মাংসপেশিতে উন্মুক্ত থাকে, অর্থাৎ এরা কারোর সাথে সংযুক্ত থাকে না, ভেসে ভেসে বেড়ায়। যেহেতু ভেসে ভেসে বেড়ায় 11 এবং 12 নম্বর পরশুটা, এই জন্য 11 নম্বর এবং 12 নম্বর পরশুকে আমরা বলি ভাসমান পরশুটা। কি বলছি? 11 এবং 12 নম্বর পরশুকে বলা হয় ভাসমান পরশুটা, রাইট? তাহলে দেখো, আমরা কিন্তু এখান থেকে জানলাম আমাদের পরশুটা সম্পর্কে যে ইনফরমেশন গুলো জানা লাগবে। তো দেখো, এখন কিছু ইনফরমেশন আছে যেটা তোমাদের এই বইয়ে নাই, বাট আমাদের লাগতে পারে, এজন্য আমি তোমাদেরকে ইনফরমেশন গুলো প্রোভাইড করে দিচ্ছি। তো লেটস সি। এবার দেখো, আমাদের এই যে পরশুটা আমরা আঁকিয়েছি এখানে, এই পরশুটার এই জায়গায় একটা গ্রুপ থাকে। এই জায়গায় কি থাকে? গ্রুপ। কোস্টাল মানে পরশুটা, কোস্টাল মানে পরশুটা, সবসময় মনে রাখবা। যেখানেই কোস্টাল থাকবে বুঝতে হবে সেটা পরশুটাকে বোঝাচ্ছে। তাহলে এই জায়গায় একটা খাস থাকে, কি বললাম? খাস থাকে এই জায়গাগুলোতে। এই খাসটাকে আমরা বলি কোস্টাল গ্রুপ। কি বলি? কোস্টাল গ্রুপ। বাংলায় বলা যেতে পারে কোস্টাল খাস, কোস্টাল গ্রুপ বা কোস্টাল খাস। তো এই কোস্টাল খাসে তিনটা জিনিস পরপর থাকে। কি কি থাকে? তিনটা জিনিস। সেটাকে আমরা সহজে বলি ভ্যান। কি বলি? ভ্যান। কোস্টাল খাসে তিনটা জিনিস থাকে, আমরা সেটাকে কি বলতেছি? ভ্যান। ভিতে ভেইন। অর্থাৎ কোস্টাল খাসে কি থাকে? প্রথমে থাকে শিরা, তার নিচে থাকে কি? আর্টারি, আর্টারি অর্থাৎ ধমনী, এবং তার নিচে থাকে হচ্ছে আমাদের নার্ভ, যেটাকে আমরা বলি বাংলাতে স্নায়ু। তো তাহলে খেয়াল করে দেখো, আমাদের এই কোস্টাল গ্রুপে তিনটা জিনিস থাকে, সেটাকে আমরা বলছি ভ্যান। একদম উপরে ভেইন, তার নিচে আর্টারি এবং তার নিচে নার্ভ। আর্টারি মানে ধমনী, নার্ভ মানে স্নায়ু, আর ভেইন মানে তো জানোই শিরা। সো আমাদের পরশুটা দিয়ে কথাবার্তা শেষ। তাহলে কিন্তু আমরা অক্ষীয় কঙ্কালের যে 80টি অস্থি থাকে, সেই 80টি অস্থি কিন্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম, এবং আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু কাইন্ডলি জানাও তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। যদি কোনো প্রশ্ন থাকে আমি আবার রিপিট করবো ইনশাআল্লাহ। সো তাহলে আমরা মোটামুটি এটা সম্পর্কে জেনে ফেললাম। এবার আমরা সামনের দিকে যাব, ঠিক আছে? এটা তো জানা হলো। এর পরের যে অংশটি সেটা হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল। কি বললাম? উপাঙ্গীয় কঙ্কাল। তো তাহলে চলো আমরা উপাঙ্গীয় কঙ্কাল সম্পর্কে এবার জানার চেষ্টা করি। দেখো, আজকে কিন্তু আমাদের চলন অঙ্গচালনার প্রথম ক্লাস। ইনশাআল্লাহ পরবর্তীতে এটার উপরে আরো একটা ক্লাস নেওয়া হবে, বাট টোটাল কিন্তু আমাদের পঞ্চম ডেমো ক্লাস। অর্থাৎ এর আগেও কিন্তু আমরা আমাদের ফ্রি 4টি ডেমো ক্লাস নিয়েছি। আমি আবারও বলি, আগামী সেপ্টেম্বর থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোর্স, অর্থাৎ প্রি মেডিকেল, মেডিকেল ও সেকেন্ড টাইমারদের কোর্স কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। এবং আমাদের সাথে কিন্তু আছেন ঢাকা মেডিকেল কলেজের সেরাদের সেরা, অর্থাৎ জাতীয় মেধায় প্রথম থেকে দশম হওয়া ভাইয়া ও আপুরা কিন্তু তোমাদের ক্লাস নেবেন ইনশাআল্লাহ। সো বেস্ট টিচার, বেস্ট স্টাডি, ডিএমসি টপার। দেখো, এরপরে আমরা জানবো কি, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বক্ষ অস্থিচক্র, অর্থাৎ উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে বেশ কয়েকটা ধাপ আছে। আমি আগেই বলেছি উপাঙ্গীয় কঙ্কাল টোটাল ছিল কত কি? 126টি। এর মধ্যে আমরা যদি ভাগ করি সেটাকে আমরা পাবো বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্র পাবো, দেন পাবো বাহু, অর্থাৎ আমাদের যে হাত, বাহু। দেন পাবো শ্রোণী অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র। এন্ড থার্ড পাবো আমাদের পা। ওকে, তাহলে দেখো আমরা কি কি পেলাম? বক্ষ অস্থিচক্র, বাহু, শ্রোণী অস্থিচক্র, পা। তো এগুলোর মধ্যে বক্ষ অস্থিচক্রকে আমরা বলি ইংরেজিতে বলা হয় পেক্টোরাল গার্ডেন। মানে সময় বলতে পারে যে পেক্টোরাল গার্ডেনের অস্থি সংখ্যা কতটি বা কোনটি নয়।
সো এই বক্ষ অস্থি চক্রকে আমরা বলি পেক্টোরাল গার্ডেল, আর শ্রোণী অস্থি চক্রকে বলা হয় পেলভিক গার্ডেল। কি বলি? পেলভিক গার্ডেল। সো এটা একটু জেনে রাখো। তো প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্র সম্পর্কে। বক্ষ অস্থি চক্রের অস্থি সংখ্যা হচ্ছে 4টি। কতটি? 4টি। এখানে দুই ধরনের অস্থি থাকে। কি কি? এই যে দেখতে পাচ্ছি, এই যে ক্ল্যাভিকল এন্ড স্ক্যাপুলা। এই যে পেছনের দিকে স্ক্যাপুলা আর সামনে এই যে ক্ল্যাভিকল। যারা একটু স্বাস্থ্য একটু চিকন, তাদের কিন্তু এই ক্ল্যাভিকলটা চমৎকার ভাবে বাইরে বের হয়ে থাকে। ঠিক আছে? আমিও যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন কিন্তু আমার এই ক্ল্যাভিকল খুব স্পষ্টভাবে দেখতে পেতাম। সো ক্ল্যাভিকল আমি খুব ছোটবেলা থেকেই দেখেছি। তো ক্ল্যাভিকল হচ্ছে থাকে দুই পাশে দুইটি, এন্ড একটা স্ক্যাপুলা। স্ক্যাপুলা থাকে সেম দুই পাশে দুইটি। এই টোটাল 4টি অস্থি নিয়ে আমাদের পেক্টোরাল গার্ডেল গঠিত। এখানে বলে রাখি, ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ এর মতো। কিসের মতো দেখতে? ইটালিক এফ এর মতো। আর স্ক্যাপুলা ত্রিকোণাকার। ক্ল্যাভিকল ইটালিক এফ এর মতো এবং স্ক্যাপুলা দেখতে কিসের মতো? ত্রিকোণাকার। ওকে, তাহলে আমরা ক্ল্যাভিকল সম্পর্কে জানলাম, স্ক্যাপুলা সম্পর্কে জানলাম। এখানে একটু বলে রাখা ভালো, এই ক্ল্যাভিকল যে বোনটা আছে এটা কিছু মজার জিনিস আমাদের জেনে নিতে হবে। এই বোনটা কিন্তু আমরা অনেকগুলো নামে ডাকি। সো কখন কি নামে ডাকবো সেটা একটু খেয়াল করি। দেখো, ক্ল্যাভিকল যদি মেয়েদের থাকে, আমরা মেয়েদের বেলায় কি বলি? বিউটিফুল, রাইট? সো মেয়েদের ক্ষেত্রে ক্ল্যাভিকলকে বলা হয় বিউটি বোন। মেয়েদের ক্ষেত্রে ক্ল্যাভিকলকে কি বলা হয়? বিউটি বোন, রাইট? যেহেতু মেয়েরা অনেক সুন্দর হয়, এজন্য মেয়েদের ক্ষেত্রে ক্ল্যাভিকলকে বলি বিউটি বোন। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি বলবো? আগলি বোন। আচ্ছা না, ছেলেদের ক্ষেত্রে আমরা আগলি বোন বলবো না, ছেলেদের ক্ষেত্রে আমরা এই ক্ল্যাভিকলকে বলবো কলার বোন। যেহেতু আমাদের শার্টের কলারের কাছে থাকে, এজন্য এটাকে আমরা বলি ছেলেদের জন্য কলার বোন আর মেয়েদের জন্য বিউটি বোন। সো আমরা মোটামুটি ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা সম্পর্কে এতটুকু জানলেই আমাদের চলবে। এবং এটা কিসের অস্থি? এটা হচ্ছে বক্ষ অস্থি চক্র বা আমাদের পেক্টোরাল গার্ডেলের অস্থি। সংখ্যায় কতটি? টোটাল 4টি। এরপরে আমরা পেক্টোরাল গার্ডেল যেহেতু জেনে নিলাম, তো প্রথমে পেলভিক গার্ডেল সম্পর্কে আমরা জেনে নেব। ঠিক আছে? দেখো, পেলভিক গার্ডেল, পেলভিক গার্ডেলে আমাদের অস্থি সংখ্যা টোটাল আমাদের 2টি। পূর্ণবয়স্ক মানুষের 2টি অস্থি থাকে। বললাম 2টি, অর্থাৎ দুই সাইডে 2টি অস্থি থাকে। 2টি, যেটাকে আমরা বলি হিপ বোন। কি বলি? হিপ বোন। কিন্তু এখানে একটা জানার বিষয়, অর্থাৎ 1 গুণ 2, দুই সাইডে 2টা হিপ বোন থাকে। তো এই হিপ বোনের আবার 3টি অংশ থাকে। প্রতিটা হিপ বোনের কয়টা অংশ থাকে? একটা হিপ বোনের আবার 3টি অংশ থাকে। এটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম and third pubis। তাহলে আমাদের হিপ বোনের কয়টা অংশ থাকে? 3টি। কি কি? ইলিয়াম, ইসচিয়াম এন্ড পিউবিস। এই 3টা মিলায় আমাদের হিপ বোন গঠিত হয়। এবং এই 3টা মিলায় হিপ বোন তো গঠিত হচ্ছে দুই সাইডে 2টা। এদেরকে আমরা বলছি পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থি চক্রের অস্থি। এখন বাকি থাকলো আমাদের কি? পা। তাহলে কয়টা গেল? ওখানে 4টা গেছে আমাদের বক্ষ অস্থি চক্রে এন্ড পেলভিক গার্ডেলে 2টা, 6টা চলে গেল। এখন বাকি থাকলো কয়টা? 120টা। 126টার মধ্যে কয়টা বাকি থাকলো? 120টা। তাহলে 120টা কি? আমি আবার সাম্যবাদী মানুষ, সুতরাং আর কোনো চিন্তা ভাবনা করবো না। বাহুতে থাকবে 7টা অস্থি, পাতে থাকবে 7টা অস্থি। এখন তোমাদের মিলাই নিতে হবে। ঠিক আছে? না, সমস্যা নেই, আমি নিজেই মিলিয়ে দিচ্ছি। বাহুতেও থাকবে 7টা, পাতেও থাকবে 7টা। কি চমৎকার, তাই না? আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি করছে যে হাতেও কিন্তু 7টা অস্থি দিছে, আবার পায়েও 7টা অস্থি দিছে। কি চমৎকার একটা কোঅর্ডিনেশন, যেটা কিন্তু আসলে কিন্তু যদি চিন্তা করা হয়, সো উই উইল বি ভেরি অ্যামেজড। সো এখন চলো আমাদের এই যে বাহুর 7টা অস্থি কি কি আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই। আমাদের প্রথমে যদি বলি, আমাদের আছে কি? হাতে। হাতে দেখো, এই যে এখানে একটা অস্থি দেখতে পাচ্ছো, হিউমেরাস। তাহলে হাতে আমাদের বাহুতে যে অস্থি থাকতেছে, প্রথমে সেটাকে আমরা কি বলি? একটা হিউমেরাস থাকে। সংখ্যায় কতটি বলতো? একটা না, কিন্তু যেহেতু একটা পার্ট, আমাদের হাত কয়টা? 2টা। তাহলে 2 হাতে কয়টা? 2টা। তাহলে আমাদের হিউমেরাস থাকতেছে কয়টা? টোটাল 2টি হিউমেরাস থাকছে, রাইট? এবার আসি, এখানে যাই থাকবে সব জোড়ায় জোড়ায়। সুতরাং আমি এখানে আসলে 2 গুণ দিচ্ছি না, পরবর্তীতে দিয়ে দিই। ঠিক আছে?
কারণ আমরা জানি হাত দুইটা যেহেতু সো ডাবল থাকবে, পাও যেহেতু দুইটা সো পাতেও ডাবল থাকবে। তো হিউমেরাস জানলাম, এখানে হিউমেরাস একটা পেলাম। নেক্সট আমরা কি পাবো দেখো, তারপরে আমাদের আছে কি রেডিয়াস ও আলনা। এই যে এখানে যে অস্থি, এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে সেটা হচ্ছে রেডিয়াস এবং এই কনুয়ের দিকে সেটা হচ্ছে আলনা। তাহলে একটা রেডিয়াস পেলাম, দেন একটা আলনা পাবো, আলনা সেটি কয়টি? একটি। তাহলে হিউমেরাস গেল, রেডিয়াস গেল, আলনা গেল। নেক্সট দেখো আমাদের এখানে যে অস্থি থাকে হাতের কাছে সেটাকে আমরা বলি কার্পাল। এই যে কার্পাল কি অস্থি? কার্পাল। কার্পালের সংখ্যা প্রতি হাতে 8টা। কয়টা প্রতি হাতে? 8টা, অর্থাৎ 8 দুগুণা 16টা হবে। দেন মেটাকার্পাল, কার্পাল 8টা দুই সারিতে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। তারপরে পাবো মেটাকার্পাল, 5টা আঙুলে প্রত্যেকটায় একটা করে মেটাকার্পাল থাকে। তাহলে 5 আঙুলে মেটাকার্পাল থাকবে কয়টি? 5টা। 5 আঙুলে মেটাকার্পাল থাকবে কতটি? 5টি। এই যে আমাদের সাথে তোমাদের সাবরিনা মুস্তারি বৃষ্টি আপু জয়েন করে ফেলেছে, সো তাকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আগামীকালকে তোমাদের আপু ক্লাস নেবেন। তো আমি আবার একটু বলছি, যারা আমাদের ক্লাস এই মুহূর্তে করছো এখনো রিয়্যাক্ট দাওনি, কাইন্ডলি সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও এবং এই ভিডিওটি শেয়ার করে দাও, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। সো আমরা দেখো এইখানে চলে যাই আমরা। তাহলে এখানে পেলাম কি? কতটি দেখো তো? 1 যোগ 1 যোগ 1 3 আর 8 11 আর 5 16টি, তাই তো? এরপরে আমাদের মেটাকার্পাল গেল। নেক্সট হচ্ছে ফ্যালাঞ্জেস। কি নেক্সট হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কি দেখো, ফ্যালাঞ্জেস অস্থির একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেক আঙুলে থাকে 3টা করে। ফ্যালাঞ্জেস কয়টা থাকে? প্রত্যেক আঙুলে 3টা, শুধু বৃদ্ধাঙ্গুলে থাকে 2টি। তাহলে ফ্যালাঞ্জেস কতটি থাকবে? প্রতিটা আঙুলে যদি 3টি করে থাকে, অর্থাৎ 4টা আঙুলে 3টা করে, আর শুধু বৃদ্ধাঙ্গুলে 2টা। তাহলে 3 4 12 আর 1 2 2 অর্থাৎ 14টা। কেন? 4 আঙুলে 3টা করে, 3 4 12 আর বৃদ্ধাঙ্গুলে 2টা, তাহলে 12 আর 2 14টা। তাহলে ফ্যালাঞ্জেসের সংখ্যা কতটি? ফ্যালাঞ্জেসের সংখ্যা হচ্ছে 14টি। ফ্যালাঞ্জেস কতটি? 14টি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এখানকার অস্থি। তাহলে গুণে দেখো এখন 3 আর 8 11 আর 5 16 আর 14 কত? 30। তার মানে আমরা কিন্তু বাহুর এক সাইডে 30টা অস্থি পাইলাম। তাহলে এই সাইডে যদি 30টা থাকে, অবভিয়াসলি এই সাইডেও কতটি থাকবে? এই সাইডেও থাকবে 30টি, অর্থাৎ 30 আর 30 60টি। এই টোটাল আমাদের বাহুতে 60টি অস্থি থাকে। তাহলে আমরা বাহুর 60টি অস্থি সম্পর্কে ধারণা পেলাম। দেখো এখন আমরা যেহেতু এখান থেকে 60টি অস্থি সম্পর্কে মোটামুটি জানলাম, এবার আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। এখন একটু বলি, আমাদের যে কার্পাল অস্থি আছে, এই কার্পাল অস্থিগুলোর যে নাম, এগুলো একটু মনে রাখতে হবে। আমাদের প্রত্যেক হাতে 8টি করে কার্পাল অস্থি থাকে। কতটি করে? 8টি করে। সেই 8টি যে কার্পাল কে বাংলায় বলি করতল। তাহলে করতল বা কার্পালের 8টি অস্থিকে মনে রাখার জন্য একটা ছন্দ আছে, সেটা হচ্ছে she looks too pretty, try to catch her। যে বলছি আমরা দুই সারিতে 4টা 4টা করে, so she looks too pretty, try to catch her। So let's see, what is she looks too pretty? She is scaphoid। সেটা কি? scaphoid। looks টা কি? lunate। to তে কি? triquetral। triquetral। pretty তে কি? pisiform। pisiform। try trapezium। two trapezoid। catch capitate। হাত hamate।
তাহলে এই হচ্ছে আমাদের she looks so pretty try to catch her 4 দুগুণা 8টা। তোমরা লিখে নাও, দেন আমি পরের অংশে যাব। ক্লাস কি নিতে থাকবো নাকি বন্ধ করে দিব বলো? তোমরা চাইলে আমি ক্লাস আরো দিব, মানে আজকে আরো কন্টিনিউ করব। সো তোমাদের উপর ডিপেন্ড করছে যে ক্লাস আরো কন্টিনিউ করব কি করব না। কমেন্ট করে জানাও আমাকে, ক্লাস কন্টিনিউ করব না এখানে শেষ করে দিব। আমি সবাইকে বলছি যারা ক্লাসটি করছো তারা একটু কাইন্ডলি রিয়্যাক্ট দিয়ে দাও। আমাদের সাথে এই মুহূর্তে 17 জন আছে, সবাইকে বলছি একটু কাইন্ডলি রিয়্যাক্ট দিয়ে দাও এবং এই ভিডিওটাতে তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও ও ভিডিওটা শেয়ার করে দাও। আমরা অনেক কষ্ট করে ক্লাস নিই, তো তোমরা যদি একটু রিয়্যাক্ট দাও তাহলে কিন্তু আমরা ইন্সপায়ার্ড হই ক্লাস নিতে। ক্লাসটি করলে নিঃসন্দেহে তোমরা অনেক বেশি বেনিফিট পাবা আশা করি। যারা ক্লাসটি প্রথম থেকে দেখতে পাওনি অবশ্যই বলবো ক্লাসটা দেখে নাও। ওকে, তাহলে দেখো আমরা সামনের দিকে যাই। আমরা কিন্তু কার্পাল বা করতলের যে 16টি অস্থি অর্থাৎ 8টা 8 দুগুণা 16 দুই হাতে সেটি জানলাম। এবার আমরা জানবো আমাদের পায়ের যে 60টি অস্থি থাকে সেটি সম্পর্কে জানবো। দৃষ্টি আপু ক্লাস কি কন্টিনিউ করবো? আপনি বলেন, যদি আপনি বলেন ক্লাস কন্টিনিউ হবে। বৃষ্টি আপুকে খুঁজে পাচ্ছি না, আছে কি বৃষ্টি আপু? বৃষ্টি আপু কমেন্ট করেন, ক্লাস কি কন্টিনিউ করবো নাকি এখানে শেষ করে দিব? আচ্ছা চলো আমরা পায়ের অস্থিতে যাই। পায়েরও আমাদের কিন্তু 60টি অস্থি থাকে। আমরা আগেই বলেছিলাম যে পায়ের অস্থি থাকবে কয়টি? 60টি। তো তার আগে একটু বলে রাখি যে ওইখানে যে পিসি ফর্মটা ছিল সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো আমাদের ওইখানে পিসি ফর্ম আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম, ঠিক আছে? ওই পিসি ফর্ম যে অস্থিটা আমরা কার্পাল মনে পেয়েছিলাম এটা কিন্তু এক ধরনের সিসাময়েড অস্থি। কি অস্থি? সিসাময়েড অস্থি। পিসি ফর্ম হচ্ছে সিসাময়েড অস্থির উদাহরণ। আমাদের আরেকটা সিসাময়েড অস্থি আছে সেটা হচ্ছে প্যাটেলা। কি? প্যাটেলা। তাহলে সিসাময়েড অস্থি কি কি আছে? প্যাটেলা ও পিসিফর্মকে আমরা বলি সিসাময়েড অস্থি। প্যাটেলা ও পিসিফর্মকে বলি আমরা সিসাময়েড অস্থি। তো চলো আমরা পায়ের যে 60টি অস্থি সেটি নিয়ে আলোচনা করি। তো প্রথমেই পায়ের অস্থি, আমরা যদি ছোট থেকে এই কোন অস্থির নাম জানি বা না জানি, একটি অস্থির কথা জানি সেটা পায়ের এই হাড়টি, যেটাকে আমরা কি বলি? ফিমার। তাহলে আমাদের প্রত্যেক পায়ে একটা করে ফিমার থাকে এবং এটা হচ্ছে আমাদের সব থেকে দীর্ঘতম অস্থি। আমরা আগেও বলেছি সব থেকে লম্বা, সব থেকে বৃহত্তম, সব থেকে দীর্ঘতম অস্থি বলি আমরা ফিমারকে। ফিমারের পরে আসবে আমাদের টিবিয়া। নামগুলো কি জঘন্য, তাই না? আসলে কিন্তু চমৎকার। ফিবুলা একটা। ফিবুলা দেখতে কিসের মতো? এটা যষ্টির মতো অর্থাৎ লাঠির মতো। যষ্টির মতো লাঠি। ফিমার, টিবিয়া, ফিবুলা। দেন একটা প্যাটেলা থাকবে। এই প্যাটেলা কি ধরনের অস্থি বলতো? সিসাময়েড অস্থি। তাহলে আমরা এখানে ফিমার গেল, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা। হাতে যেমন কার্পাল ছিল, তো পায়ে আছে টার্সাল। হাতে ছিল কি? কার্পাল, আর পায়ে আছে টার্সাল। তো এখানে একটু মনে রাখতে হবে কার্পাল প্রতিটা হাতে ছিল 8টি করে, কিন্তু টার্সাল প্রতিটা পায়ে থাকবে 7টি করে। 7টি করে। সো এটা একটু খেয়াল রেখো। মেটাটার্সালে পড়ে পাবো আমরা। কি পাবো? মেটাটার্সাল। মেটাটার্সাল কয়টি থাকবে সংখ্যায়? 5টি থাকবে। মেটাকার্পালের মতো দেখো সবগুলোই মিল আছে, শুধু টার্সাল এখানে 7টা, কার্পাল ওখানে 8টা। কেন এখানে 7টা হয়েছে? কারণ এখানে অতিরিক্ত একটা প্যাটেল আছে, বাট হাতের দিকে কিন্তু এরকম কোনো অস্থি ছিল না। 5টি। ফ্যালাঞ্জাস কয়টা? যথারীতি ফ্যালাঞ্জাস ওই আমাদের হাতের মতোই। হাতে কি ছিল? হাতে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটা আঙ্গুলে 3টা করে, শুধু বৃদ্ধাঙ্গুলে 2টা। পায়েও ঠিক একই ব্যাপার, প্রতিটা আঙ্গুলে 3টা করে, বৃদ্ধাঙ্গুলে 2টা, অর্থাৎ 3 এ 4 12 আর বৃদ্ধাঙ্গুলে 2টা, 14টা ফ্যালাঞ্জাস থাকবে। তাহলে দেখো 3 আর 4 আর 7 11 আর 16 আর 14 30টা। তাহলে এক পায়ে আমাদের অস্থি থাকতেছে 30টা, অপর পায়েও থাকবে ইনশাআল্লাহ 30টা। তাহলে 30 দুগুণা কত হলো? 60। তাহলে আমরা পেলাম যে পায়ের হাড় থাকতেছে 60টা। তাহলে 60 পায়ে 60 কি? হাতে 60 120 এন্ড আমাদের পেলভিক গার্ডের 2টি 122 এন্ড পেক্টোরাল গার্ডের 4টি। সো অল ওভার 126। এই হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার যে বোনস গুলো আছে, উপাঙ্গীয় কঙ্কাল। আর এখানে অ্যাক্সিয়াল বোনস ছিল কয়টি? 80টি অস্থি। তাহলে 80টি অ্যাক্সিয়াল এবং 126টি উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার মিলে টোটাল হচ্ছে 206টি হাড়। এই হচ্ছে আমাদের 206টি হাড়। তো এখানে এখন আমরা যেটা একটু জানবো আমরা সেটা হচ্ছে টার্সাল অস্থির নামগুলো তোমাদেরকে কিন্তু একটু পড়তে হবে। সো
যারা একটু বেশি ভালো করতে চায় অবশ্যই ক্যাপসাল অস্থির নামগুলো একটু